ভালোবাসা দিয়ে যদি সব জয় করা যেত তবে পৃথিবীর কোনো সংসারেই কোনো দিন বিচ্ছেদ আসতো না। কথাটা মনে মনে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল নিহা। বিয়ের পর আজ 2 বছর কেটে গেছে, কিন্তু এই 2 বছরে নিহা একটা কথাই বারবার শুনে এসেছে, একটু মানিয়ে নাও। চায়ে চিনি একটু কম হলে শাশুড়ি আমেনা বেগম বলেন, নতুন সংসার একটু মানিয়ে নাও বাছা। অনভ্যাসের কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে জ্যাঠাই শাশুড়ি বলেন, শ্বশুর বাড়ি তো নিজের বাপের বাড়ি না, একটু মানিয়ে নিতে শেখো। আর স্বামী আদিয়ান, সে তো কোনো ঝামেলাতেই জড়াতে চায় না। সবসময় তার এক কথা, নিহা মা তো প্রবীণ মানুষ, ওনার কথাগুলো ধরো না, প্লিজ একটু মানিয়ে নাও না। কিন্তু মানিয়ে নেওয়ারও কি কোনো শেষ নেই? মানুষ কতটা মানালে একটা আস্ত মানুষ থেকে শুধু একটা পুতুল হয়ে যায়? আজ সকাল থেকেই নিহার শরীরটা ভীষণ খারাপ, তীব্র জ্বরে মাথা ঝিমঝিম করছে, বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও যেন নেই। অথচ রান্নাঘরে আজ মেহমানের আপ্যায়নের বিশাল আয়োজন চলছে। শাশুড়ি ঘরের সামনে এসে দরজায় 2বার নক করে গম্ভীর গলায় বললেন, বৌমা, বেলা 10টা বেজে গেল, এখনও শুয়ে আছো? আদিয়ানের খালাতো বোনেরা আসবে আজ, রান্নাঘর তো ফাঁকা পড়ে আছে। নেহা কষ্ট করে উঠে বসে বলল, মা, আমার শরীরটা খুব খারাপ, ভীষণ জ্বর। আমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, সংসার করতে গেলে ওসব জ্বর জারি গায়ে মাখলে চলে? আমরাও তো সংসার করেছি, একটু কষ্ট করে মানিয়ে নাও, রান্নাটা সেরে নাও। কথাটা শুনে নিহার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শরীর নয়, মনটাই যেন ভেঙে চুরমার হয়ে গেল। বিকেলে আদিয়ান অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই নেহা কাঁপা কাঁপা গলায় বলল, আদিয়ান, আমি আর পারছি না। এই বাড়িতে আমার কোনো আবেগ, আমার শরীর বা আমার কোনো কথার দাম নেই। সব কিছুতেই কেন শুধু আমাকেই মানিয়ে নিতে হবে? আদিয়ান ব্যাগটা পাশে রেখে একটু বিরক্ত হয়েই বলল, আবার শুরু করলে নিহা? সামান্য বিষয় নিয়ে এত নাটক করার কি আছে? পরিবারে থাকতে গেলে একটু মানিয়ে নিতেই হয়, আর একবার মানিয়ে নাও প্লিজ। নেহা আদিয়ানের চোখের দিকে তাকালো, যে চোখে একসময় ভালোবাসার সমুদ্র দেখতে পেত, আজ সেখানে শুধু একঘেয়েমি আর অবহেলা। নেহা ধীর পায়ে গিয়ে আলমারিটা খুলল, সেখান থেকে তার ট্রাভেল ব্যাগটা বের করে আনলো। আদিয়ান অবাক হয়ে বলল, কি করছো এসব? নেহা ব্যাগটা বিছানার ওপর রেখে স্থির গলায় বলল, আমি মানিয়ে নেওয়া বন্ধ করছি আদিয়ান, আজ আর মানিয়ে নেব না। নেহার শান্ত অথচ দৃঢ় কণ্ঠের কথা শুনে আদিয়ান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কোনোদিন কল্পনাও করেনি নেহা এভাবে নিজের অধিকার আর আত্মসম্মানের জন্য রুখে দাঁড়াবে। সবসময় শান্ত নম্র মেয়েটি আজ যেন পুরো বদলে গেছে। আদিয়ান কিছুটা গম্ভীর গলায় বলল, কোথায় যাবে তুমি? সামান্য একটা জ্বর নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে নেহা? শান্ত হও। নেহা কোনো কথা না বলে নিজের কিছু প্রয়োজনীয় জামাকাপড় আর জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিতে লাগলো। চোখের জল সে মুছে ফেলেছে। আর কোনো কান্নাকাটি নয়, দুর্বলতা প্রকাশের সময় এখন শেষ। ঠিক এমন সময় ঘরে ঢুকলেন শাশুড়ি আমেনা বেগম। নিহার হাতে ট্রাভেল ব্যাগ দেখে ওনার চোখ দুটো কপালে উঠল। বেশ রাগত স্বরেই বললেন, ও মা, এ তো দেখছি রাজরানী রাগ করে বাপের বাড়ি যাওয়ার তাল করছেন। সামান্য 2 কাজের কথা বলেছি বলে এই কাণ্ড? আজকের দিনের মেয়েদের অম্ল মধুর সহ্য করার ক্ষমতা একদম নেই। নিহা ব্যাগটা বন্ধ করে শাশুড়ির দিকে ফিরে তাকালো। তার চোখের দৃষ্টিতে আজ এক অদ্ভুত স্থিরতা। সে খুব স্বাভাবিক গলায় বলল, মা, কাজ করতে আমার কোনো আপত্তি ছিল না। আপত্তি সেখানে যেখানে মানুষ বলে গণ্য করা হয় না। অসুস্থ হলেও যদি একটু মানিয়ে নাও শুনতে হয়, তবে সেই সংসারের মানিয়ে নেওয়ার কোনো মূল্য থাকে না। আমিনা বেগম মুখ ঘুরিয়ে বললেন, সংসার করতে এসেছো নাকি নাটক করতে? আদিয়ান, দেখেছো তোমার বউয়ের মুখের তেজ? আদিয়ান দুজনের মাঝে এসে দাঁড়িয়ে নিহার হাত ধরে ফেলল। নিহা, মায়ের উপর রাগ করে হুটহাট কোনো সিদ্ধান্ত নিও না। তুমি কি বোঝো না? তুমি চলে গেলে লোকসমাজে আমাদের হাসাহাসি হবে। 15 মিনিটের মধ্যে খালাতো বোনেরা এসে পৌঁছাবে। অন্তত আজকের দিনটার জন্য আর একবার মানিয়ে নাও। নিহা আদিয়ানের হাত থেকে ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তিক্ত হেসে বলল, আজও তুমি লোকসমাজের কথা ভাবছো আদিয়ান? একবারও জিজ্ঞেস করলে না তোমার শরীরটা কেমন আছে, কিংবা একটু থার্মোমিটার এনে জ্বরটা মেপে দেখলে না? তোমার কাছে সবসময় আমার জায়গা হলো সবার শেষে। আদিয়ান জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলল। নিহা ট্রাভেল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। পিছন থেকে আমেনা বেগম চিৎকার করে বললেন, একবার এই ঘরের চৌকাঠ পার হলে আর কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেব না, মনে রেখো।
নিহা দরজার সামনে মুহূর্তের জন্য থামল, ঘুরে দাঁড়িয়ে বলল, যে বাড়িতে মানিয়ে নিতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলতে হয় সে বাড়িতে ফিরে আসার কোনো ইচ্ছে আমারও নেই। মা। বিকেলের হালকা আলোয় নিহা একাই সিএনজি ডেকে উঠে বসল। আদিয়ান বারান্দায় দাঁড়িয়ে দেখল গাড়িটা আস্তে আস্তে গলি পার হয়ে চলে গেল। একটা অদ্ভুত অপরাধবোধ আর শূন্যতা ঘিরে ধরল তাকে, কিন্তু তার অহংকার তখনও তাকে নিহার পিছু ডাকতে দিল না। নিহা কি সত্যি আর কোনো দিন ফিরবে না, নাকি এই সিদ্ধান্তটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? সিএনজিতে বসে থাকা পুরোটা সময় নিহা এক ফোঁটা চোখের জলও ফেলেনি। গাড়ি যখন বাপের বাড়ির সামনে এসে থামলো তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। দরজা খুলে মা রেহানা বেগম মেয়েকে ট্রাভেল ব্যাগ হাতে দেখে চমকে উঠলেন। নিহার ফ্যাকাশে মুখ আর তপ্ত শরীর ছুঁয়ে উনি আতঙ্কে উঠে বললেন, নেহা, তোর এত জ্বর আর ব্যাগ হাতে নিয়ে এভাবে হুট করে একা আসলি যে? আদিয়ান কোথায়? নিহা মায়ের কাঁধে মাথা রেখে অবশেষে কেঁদে ফেলল। গত 2 বছরের জমানো কষ্ট আর গুমড়ে থাকা আবেগ এক লহমায় যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে এলো। ভেতর থেকে বাবা আসাদ সাহেব বেরিয়ে এলেন। নিহাকে সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে সবটা শুনলেন। সাধারণত এদেশের বাবা মায়েরা মেয়েদের একটু সহ্য করার পরামর্শ দেন, কিন্তু নিহার বাবা মেয়ের মাথায় হাত রেখে বললেন, নেহা, আমরা তোকে বড় করেছি নিচের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে। সংসার ধরে রাখার নামে যদি নিজেকে প্রতিদিন তিল তিল করে শেষ করে দিতে হয় তবে সেই সংসার না টিকিয়ে রাখাই ভালো। মা রেহানা বেগমও সহমর্মিতার গলায় বললেন, মেয়েরা মানিয়ে নিতে জানে বলেই সব নির্যাতন নীরবে সহ্য করবে, এই চিন্তা ভুল। তুই কিছুদিন এখানে শান্ত হয়ে রেস্ট নে। অন্যদিকে আদিয়ানদের বাড়িতে তখন আত্মীয় স্বজনে গিজগিজ করছে। রান্নাঘর ফাঁকা, খাবার আয়োজন ঠিকমতো হয়নি দেখে খালাতো বোনেরা নানা কথা শোনাচ্ছিল। শাশুড়ি আমেনা বেগম নিজের অসন্তুষ্টি ঢাকতে নিহার নামে কুৎসা গাইতে লাগলেন, কিন্তু আদিয়ান আজ কোনো কথাই সায় দিতে পারছিল না। রাতে ঘর অন্ধকার করে শুয়ে রইল আদিয়ান। পাশে নিহা নেই, কিন্তু পুরো ঘর জুড়ে নিহার হাতের স্পর্শ। বিছানার পাশে রাখা পানির গ্লাস, আদিয়ানের গুছিয়ে রাখা জামাকাপড়, সব যেন নিহার নীরব উপস্থিতি চিৎকার করে মনে করিয়ে দিচ্ছে। আদিয়ান ফোনটা হাতে নিয়ে কয়েকবার নিহার নম্বর ডায়াল করতে গিয়েও থেমে গেল। অহংকার তাকে আটকে দিল। ও নিজেই গেছে, নিজেই আবার ফিরে আসবে। কয়েকটা দিন পার হতে দিক। 3 দিন কেটে গেল। নিহা একবারের জন্য আদিয়ানকে ফোন করলো না। বাবার বাড়িতে ওষুধ খেয়ে আর বিশ্রাম নিয়ে নিহার শরীর এখন অনেকটাই ভালো। তবে সে শুধু বসে থাকলো না। নিহা ইকোনমিক্সে মাস্টার্স করা মেয়ে। নিজের আত্মসম্মান আর পরিচিতি ফিরে পেতে সে জব পোর্টালে নিজের সিভি ড্রপ করা শুরু করলো। চতুর্থ দিনের মাথায় আদিয়ান আর সহ্য করতে না পেরে নিচে থেকেই নিহার বাপের বাড়িতে হাজির হলো। ড্রয়িং রুমে বসে আদিয়ান নিহাকে দেখে বেশ স্বাভাবিক গলায় বলল, অনেক তো নাটক হলো নিহা, এবার ব্যাগ গুছিয়ে নাও। মা কাল থেকে একা হাতে সংসার সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তুমি চলে আসায় সবাই আমাদের কত কী বলছে, বোঝো না কেন? আর একবারের মতো একটু মানিয়ে নিয়ে ফিরে চলো। নিহা আদিয়ানের দিকে তাকালো। সেই পুরনো বাধা ধরা বুলি, মানিয়ে নাও। নিহা এক মুহূর্ত থামলো, তারপর খুব ঠান্ডা গলায় বলল, আদিয়ান, তোমার মা 3 দিন কাজ করে অসুস্থ হয়ে পড়েছেন, আর আমি 2 বছর একটানা অসুস্থ শরীর নিয়েও কাজ করে গেছি। তখন তো তোমার দয়া হয়নি। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। আদিয়ান চমকে উঠে দাঁড়ালো। মানে, সামান্য বিষয়ের জন্য তুমি আমাদের সংসার ভেঙে দেবে? নিহা টেবিলের উপর একটা কাগজ রেখে বলল, বিষয়টা সামান্য নয় আদিয়ান, বিষয়টাই আসল। আর এটা কোনো নাটক নয়, এটা মিউচুয়াল ডিভোর্সের পেপার। সই করে দিও। টেবিলের ওপর রাখা ডিভোর্স পেপারটার দিকে আদিয়ান বেশ কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইল। সে কোনো দিন স্বপ্নেও ভাবেনি সবসময় শান্ত থাকা নিহা এমন একটা কঠিন সিদ্ধান্ত এক লহমায় নিয়ে নেবে। আদিয়ানের গলা শুকিয়ে এলো। সে কাপা গলায় বলল, নিহা, তুমি কি পাগল হয়েছ? সামান্য একটা ভুলের জন্য তুমি আমাদের 2 বছরের সম্পর্ক এভাবে শেষ করে দেবে? নিহা শান্ত চোখে আদিয়ানের দিকে তাকিয়ে বলল, এটা সামান্য ভুল নয় আদিয়ান, এটা 2 বছর ধরে চলে আসা একতরফা অবহেলা আর সহ্যের পরীক্ষা। তুমি যাকে সামান্য বিষয় বলছো সেটা আমার আত্মসম্মানের প্রশ্ন। যে সম্পর্কে প্রেমিকের ভালোবাসার চেয়ে শাশুড়ির অন্ধ অনুশাসন বড় হয়ে ওঠে, আর যেখানে স্বামীর ভূমিকা শুধু একটু মানিয়ে নাও বলা পর্যন্ত সীমাবদ্ধ, সেই সম্পর্ক ধরে রাখার কোনো মানে হয় না। আদিয়ান রাগ করে বলল, তুমি খুব স্বার্থপর হয়ে গেছো নিহা। পরিবার ছেড়ে এভাবে চলে আসা আর ডিভোর্স চাওয়া কোনো ভালো মেয়ের কাজ নয়।
নিহার বাবা আসাদ সাহেব এতক্ষণ নীরব ছিলেন। এবার উনি গম্ভীর গলায় বললেন, আদিয়ান, আমার মেয়ে ভালো নাকি মন্দ সেটার সনদ তোমার থেকে নিতে হবে না। ও তোমার সংসার বাঁচাতে গিয়ে নিজের মানসিক শান্তি আর শরীর হারিয়েছিল। আমরা ওকে মানিয়ে নেওয়ার নামে আত্মবিসর্জন দিতে শেখাইনি। আদিয়ান বুঝতে পারল পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। অহংকারে আঘাত লাগায় সে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল। ঠিক আছে, তোমার যখন এতই অহংকার তবে একা একা থেকো, দেখি কতদিন একা চলতে পারো। 6 মাস পর একটি নামকরা প্রাইভেট কোম্পানিতে আজ জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে নিহা। নিজের যোগ্যতায় ও কঠোর পরিশ্রমে সে ইন্টারভিউতে প্রথম হয়েছিল। হালকা নীল রঙের শাড়ি আর চোখে নতুন এক আত্মবিশ্বাসের আলো নিয়ে নিহা অফিসে প্রবেশ করল। নিজের ডেস্কে বসে নিহা একটা লম্বা শ্বাস নিল। আজ সে আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়। আজ তাকে কারো মন জুগিয়ে চলতে হয় না, বা শরীর খারাপ থাকলেও মানিয়ে নেওয়ার মেয়েকে অভিনয় করতে হয় না। সে এখন স্বাধীন স্বাবলম্বী। অন্যদিকে আদিয়ানদের সংসারের অবস্থা এখন করুণ। কাজের লোক রেখেও শাশুড়ি আমিনা বেগমের মন ভরে না। সংসারে হরেক রকম ঝামেলা আর লোকজনের নানামুখী প্রশ্নে আদিয়ান এখন অতিষ্ঠ। প্রতিদিন অফিস থেকে ফিরে খালি ঘরটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে ওঠে। সেদিন বিকেলে অফিসের একটা মিটিংয়ে এসে চমকে গেল আদিয়ান। ক্লায়েন্ট কোম্পানির প্রতিনিধি হিসেবে যে মেয়েটি ফাইল হাতে প্রেজেন্টেশন দিতে দাঁড়ালো সে আর কেউ নয়, নিহা। স্বাবলম্বী, সাবলীল আর আত্মবিশ্বাসে ঝলমল করছে নিহা। মিটিং শেষে আদিয়ান করিডোরে নিহার সামনে এসে দাঁড়ালো। বেশ দ্বিধাগ্রস্ত গলায় বলল, নিহা, কেমন আছো? তোমাকে এভাবে দেখবো আশা করিনি। নিহা মুখে একটা হালকা পেশাদার হাসি ফুটিয়ে বলল, ভালো আছি আদিয়ান, নিজের মতো করে খুব ভালো আছি। আদিয়ান নিচু গলায় বলল, মা এখন খুব অনুতপ্ত নিহা, ঘরটা একদম খালি লাগে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমরা কি নতুন করে সব শুরু করতে পারি না? আর একবার কথাটা শেষ করার আগেই নিহা হাত তুলে তাকে থামিয়ে দিল। মিষ্টি হেসে নিহা বলল, আর একবার মানিয়ে নেব না আদিয়ান? জীবনের পথটা খুব সুন্দর যদি তা নিজের শর্তে বাঁচা যায়। তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই, কিন্তু পুরনো ভুল আর কোনো দিন ফেরাবো না। ভালো থেকো। নিহা ধীর পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। আদিয়ান শুধু দূর থেকে তার চলে যাওয়া দেখল। নিহা আজ বুঝে গেছে মানিয়ে নেওয়ার নাম জীবন নয়, নিজের আত্মসম্মান রক্ষা করে মাথা উঁচু করে বাঁচার নামই আসল জীবন। সমাপ্ত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।